ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই গাইডলাইন মূলক ক্লাসে। আজকের ক্লাসটি আসলে সবার জন্য মুক্ত, সবার জন্য, স্পেশালি যারা প্রাইমারি পরীক্ষা দিবেন এবং যারা অন্যান্য পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আজকের ক্লাসটি তাদের জন্য। তো আমরা সেই বিষয়গুলো নিয়ে A to Z কথা বলবো। আমাদের কি কি পড়তে হবে, কি কি পড়তে হবে না, কোন টপিকগুলো পড়লে আমাদের আসলে জিনিসগুলো সহজ এবং একটা অসাধারণ পরীক্ষা হবে এবং কি নিজের মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব আপনাদের সাথে। আমাদের সাথে যারা যারা যুক্ত হয়েছেন ক্লাসটি শেয়ার করে দিয়ে অন্যকেও আজকের এই ক্লাস থেকে শিক্ষা নেয়ার বা এই ক্লাস থেকে অভিজ্ঞতা নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আপনাদের প্রতি অনুরোধ করছি। তো আমাদের সাথে কে কোথা থেকে জয়েন করছেন একটু জানিয়ে দিবেন। কে কোথা থেকে জয়েন করছেন এটা একটু জানাবেন। আর কথা শুনতে পাচ্ছেন তো নাকি? আমাদের সাথে অনেকে অলরেডি জয়েন করেছেন, যেমন চট্টগ্রাম থেকে জয়েন করেছেন, তারপরে আমাদের সাথে ঢাকা থেকে জয়েন করেছেন, রংপুর থেকে জয়েন করেছেন, অনেকেই জয়েন করেছেন বিভিন্ন অঞ্চল থেকে। আমি চাচ্ছি যে আমার এই ক্লাসটি সবাই আজকের ক্লাস থেকে শিখুক, তাহলে দেরি করা যাবে না। আমি আশা করি যে আজকের ক্লাস থেকে অবশ্যই স্পেশাল এবং ইউনিক কিছু বিষয় আপনি জানতে পারবেন ইনশাল্লাহ। জি, আমাদের সাথে দিদারুল তালুকদার জয়েন করেছেন, আরিফ ভাই জয়েন করেছেন, আর অন্যান্যরাও জয়েন করেছেন। সুতরাং দেরি করা যাবে না, খুব দ্রুতই শেয়ার করতে হবে। আজকে আমি বলেছি কি পড়াবো বলেন? প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার গাইডলাইন মূলক ক্লাস। এই ক্লাসটি পরিচালনা করবো আমি সোহেল আহমেদ। তা আপনাদের প্রাথমিকের পরীক্ষার আপনারা জানেন যে দ্বিতীয় ধাপের যে আবেদন, সে আবেদনের তারিখ অলরেডি শেষ হয়ে গিয়েছে 27 নভেম্বর 2025-এ। আর প্রথম ধাপেরটা আগের সপ্তাহে অলরেডি আবেদন শেষ হয়ে গিয়েছে। তো এখন আপনারা যারা আবেদন করে ফেলেছেন, আপনাদের আর কোনো প্রকার বসে থাকার সুযোগ নেই। যেহেতু আবেদন করেছেন, সুতরাং আপনাকে টপিক ধরে ধরে প্রত্যেকটা জিনিসকে ঝালাই করে নেয়া এবং নিজেকে যোগ্য একজন প্রার্থী হিসেবে উপস্থাপন করা হচ্ছে আপনার নৈতিক দায়িত্ব। সুতরাং প্রাথমিকের এই বৎসর সবচেয়ে বেশি লোক নিয়োগ দিবে। আপনারা এই সুযোগটি যদি কাজে লাগাতে চান, কোন কোন বিষয়গুলো ফলো করলে এই চাকরিটাই আপনার জীবনের সেরা একটা চাকরির পরীক্ষা হবে, এই পরীক্ষাতেই আপনি ইনশাল্লাহ আপনার স্বপ্নের চাকরিটা আপনি ম্যানেজ করতে পারবেন। তা আমরা কথা বলবো সেই বিষয়গুলো নিয়ে। তো আমি প্রথমে আপনাদেরকে দেখাবো বাংলা প্রস্তুতির জন্য। আপনারা তো 4টা বিষয়ে এখানে মূলত পরীক্ষা হবে: বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত প্লাস বিজ্ঞান। তো এই বাংলার কোন কোন বিষয়গুলো আপনাকে পড়তে হবে আমি একটু দেখাচ্ছি। 1 নাম্বার হচ্ছে কারক, সন্ধি, সমাস, বাগধারা, বিপরীত শব্দ, প্রতিশব্দ, বাক্য সংকোচন ইত্যাদি। এই বিষয়গুলোর প্রতি আপনি গুরুত্ব আরোপ করবেন, কারণ এখান থেকে আপনার প্রশ্ন থাকবে। তাছাড়া বাংলার যে বিষয় থেকে একটু বেশি প্রশ্ন করে সেটা হচ্ছে সন্ধি, তারপর হচ্ছে সমাজ, আরেকটা হচ্ছে বিপরীত শব্দ। এই বিপরীত শব্দ থেকে এবং প্রতিশব্দ থেকে প্রশ্ন আসে। তার মানে আমি যে টপিকগুলো দেখিয়েছি, আপনাদের যে বিষয়গুলো দেখাচ্ছি, সেই বিষয়গুলোর প্রতি গুরুত্ব আরোপ করবেন এই সময়টাতে। নিয়মিত চর্চা করুন। সাহিত্য অংশে আপনি যে অংশটা পড়বেন, অর্থাৎ প্রশ্ন হয়ে থাকে, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এবং বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি এবং বাংলা কবিতার জনক মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে প্রশ্ন করা হয়, আর কাজী নজরুল ইসলাম। আমি যে 1, 2, 3 বললাম, এই যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, প্রথম বললাম রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিতীয় বললাম মাইকেল মধুসূদন দত্ত, আর তৃতীয় বললাম কাজী নজরুল ইসলাম। এই 3 জন থেকে আপনি প্রশ্ন পাবেন ইনশাল্লাহ, প্রশ্ন আপনি পাবেন এখান থেকে। তারপরে পড়বেন জীবনানন্দ দাশ, শামসুর রহমান, তারপরে আল মাহমুদ সম্পর্কে পড়বেন, জহিরা খান। গুরুত্বপূর্ণ কবিদের কবিতা এবং রচনাগুলো ভালোভাবে আপনাকে আয়ত্ত করতে হবে। আচ্ছা,
তারপরে আমি একটু দেখাচ্ছি বাংলার পরে আপনাকে যে বিষয়টা সবচেয়ে গুরুত্ব দিয়ে পড়তে হবে সেটা হচ্ছে ইংরেজি। কারণ ফেল মানে হচ্ছে আপনার সব ফেল। ঠিক আছে, ইংরেজি এমন একটা সাবজেক্ট, ইংরেজিতে যারা ভালো তারা দেখা যায় অন্যান্য সাবজেক্টেও ভালো করে। তো এখন দেখেন ইংরেজিটা আবার অনেকের কাছে একবারে অনেক কষ্টের মনে হয়, অনেক কষ্ট যে আসলে ইংরেজিতে কিভাবে নাম্বার পাবো বা কোন টপিকগুলো পড়বো আর কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসে, সেই টপিকগুলো আমি আপনাদের জন্য সাজিয়েছি। আসেন, গ্রামার অংশ ইংরেজির দুইটা পার্ট। যেমন গ্রামার অংশে যদি আমি বলি কি কি আসে, যেমন এখান থেকে নাম্বার পাবেন, অর্থাৎ ইতিহাসের সর্বোচ্চ প্রশ্ন যে অংশ থেকে এসেছে সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। তারপরে টেন্স থেকে প্রশ্ন আসবে, ভয়েস ন্যারেশন থেকে তো প্রশ্ন আসবে। ঠিক আছে, তারপরে প্রেপোজিশন থেকে প্রশ্ন আসে, আর স্পেলিং মিস্টেক থেকে আমার কেন যেন মনে হয় এবার প্রাইমারি পরীক্ষাতে এই স্পেলিং মিস্টেক থেকে একটা প্রশ্ন আপনি পাবেন। এটাকে আপনি 99% কমন দিতে পারেন। 99% স্পেলিং মিস্টেক, বানান ভুল। আমরা অনেক বানান ভুল করি। ঠিক আছে, মেনশন, জনশন, তারপরে হচ্ছে আমরা রেস্টুরেন্ট বানানোর মধ্যে ভুল করি, তারপর হচ্ছে গুপ্ত হত্যা অ্যাজ এ নেশন, তারপর হচ্ছে কোশ্চেনিয়ার। এই যে কমন কতগুলো বানান এখান থেকে আপনাদের প্রশ্ন করে। আবার কমিটি বানান, কমিটি, হ্যাঁ, COMMI কমিটি, এগুলো থেকে আপনার প্রশ্ন আসে। তো এই জন্য বিষয়গুলো ভালো করে দেখবেন, বেশি না, হাতে গুণে আপনার কত 1-150 বানান যদি ভালো করে দেখেন এখান থেকে একটা কমন পেয়ে যাবেন। ট্রান্সফরমেশন, ট্রান্সফরমেশন বলতে আসলে ভয়েস চেঞ্জ, ন্যারেশন, এটাও কিন্তু ট্রান্সফরমেশনের মধ্যে পড়ে। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ তৈরি করা, অথবা আপনাকে এখানে বলবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করা, এটা হচ্ছে ট্রান্সফরমেশনের মধ্যে পড়ে। ঠিক আছে, অথবা আপনার ডিগ্রি পরিবর্তন, পজিটিভ থেকে সুপারলেটিভ অথবা কম্পারেটিভে রূপান্তর করতে হয়, এটা হচ্ছে ট্রান্সফরমেশন। ট্রান্সলেশন, ট্রান্সলেশনটা আসলে টেন্স ভিত্তিক আসে। তো এটা পড়বেন, এটা সাইদুল স্যার অবশ্যই মজা করে পড়ায়। তারপর হচ্ছে কারেকশন, সেন্টেন্স কারেকশন, তারপর সিনোনিম অ্যান্টোনিম থেকে তো প্রশ্ন আসবে। এখানে আপনি 100% ধরে রাখেন, 100% এখান থেকে আপনি প্রশ্ন পাবেন পাবেন। এটা আসলে যে শুধু আপনাদের প্রাইমারিতে পাবেন ব্যাপারটা এমন না। এটা যারা অ্যাডমিশন টেস্ট দিয়েছে, যারা BCS পরীক্ষা দিয়েছে, 10 থেকে 20তম গ্রেডের যারা পরীক্ষা দিয়েছে, এই টপিকটা থেকে প্রশ্ন আসে না এমন একটা পরীক্ষা আমাকে দেখান। সিনোনিম, অ্যান্টোনিম, এখান থেকে প্রশ্ন থাকেই, থাকবেই, আসতেই থাকবে। তারপরে ইডিয়মস এন্ড ফ্রেজ, এই হচ্ছে ইংরেজির প্রস্তুতির জন্য এই টপিকগুলো একটু ভালো করে আপনি বুঝে বুঝে আপনি পড়বেন। আশা করি যে আপনার পরীক্ষাটা দুর্দান্ত একটা পরীক্ষা হবে ইনশাল্লাহ। সাজেশন দেন না? আচ্ছা, আন্তর্জাতিক বিষয়ের এখন আমি সাজেশন দিচ্ছি। আসেন, বাংলাদেশ বিষয়াবলীর সাজেশনটা আমি এখনই দিচ্ছি। আসেন, দেখেন বাংলাদেশ বিষয়াবলীর মধ্যে আপনি কোন কোন বিষয়গুলোকে গুরুত্ব দিবেন। যেমন বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, তারপরে আয়তন, সীমানা, জনসংখ্যা, এখান থেকে এবং উপজাতি থেকে আমি নিশ্চিত দিচ্ছি আপনাকে 100% একটা প্রশ্ন আপনার আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, জনসংখ্যা এবং উপজাতি থেকে প্রশ্ন আসবে। তারপরে বাংলাদেশের ঐতিহ্য, এটাকে গুরুত্ব দিয়ে পড়বেন। স্থাপনাগুলো পড়বেন, স্থাপনা, তারপর নিদর্শন আছে, বাংলাদেশে কিছু ঐতিহাসিক নিদর্শন রয়েছে, নিদর্শনগুলো আপনি পড়বেন, স্থাপনাগুলো পড়বেন। তারপরে হচ্ছে যেমন লালবাগ কেল্লা, আমাদের 1000 বছরের পুরানো কিছু স্থাপনা রয়েছে, যেমন ওয়ারি বটেশ্বর, মহাস্থানগড়ের গড়ের যেই স্থাপনাগুলো আছে, সোনারগাঁ আছে, কুমিল্লার ময়নামতি আছে, তারপরে বিভিন্ন প্রাচীন মন্দির, মসজিদ, এগুলো আপনাদের পরীক্ষাতে আসে। প্রাচীন বাংলার ইতিহাসটা লাগবে, এখানে জনপদ, রাজবংশ, তারপরে সুলতানি যুগটা কেমন ছিল, হ্যাঁ, তারপরে মুঘলদের শাসন আমল থেকে তো প্রশ্ন আসে, হ্যাঁ, সম্রাট আকবর সম্পর্কে বেশি প্রশ্ন আসে, জাহাঙ্গীর সম্পর্কে আসে, ব্রিটিশ শাসন আমল, বলা হবে যে কোন ব্রিটিশ শাসক এই উপমহাদেশের মধ্যে ইংরেজিকে রাষ্ট্রভাষা ঘোষণা দিয়েছিল। 1835 সালে ইংরেজিকে রাষ্ট্রভাষা ঘোষণা দিয়েছিল কে, এরকম প্রশ্ন আসে। ভাষা আন্দোলন থেকে প্রশ্ন আসে, প্রথম ভাষা শহীদ কে, তারপরে সর্বকনিষ্ঠ ভাষা শহীদ কে, তারপরে 21শে ফেব্রুয়ারিকে কোন সংস্থা আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছিল, এগুলা থেকে আপনার প্রশ্ন আসে। তারপরে দেখেন মহান মুক্তিযুদ্ধ,
জুলাই আগস্ট গণ অভ্যুত্থান, এখান থেকে তো প্রশ্ন আপনি ধরে রাখেন 100%। জুলাই আগস্টের যে বিপ্লব হয়েছে এখান থেকে আপনি প্রশ্ন ইনশাল্লাহ পাবেন। আমার ক্লাসটি যারা যারা দেখছেন প্লিজ শেয়ার করে দেন, যাতে এখান থেকে অনেকে উপকৃত হতে পারে। প্লিজ একটা করে যদি আপনারা এখানে শেয়ার দেন, তাহলে চিন্তা করেন তো কত স্টুডেন্ট এখানে জয়েন করতে পারছে। সুতরাং আপনি আপনার জায়গা থেকে একটু দায়িত্বশীল ভূমিকা পালন করেন, আমাদের উপকার হয়, আপনার উপকার যাতে হয়। আমরা যেহেতু আপনাদের এই ক্লাসগুলো ফ্রিতে নিচ্ছি বলা চলে, আপনারা জানেন ফ্রি ফুল কোর্স প্রাইমারির যারা আবেদন করেছেন আপনাদের জন্য ফ্রি ফুল কোর্স বাংলাদেশে কে দেখাতে পারবে এরকম বড়সড় আকারে করতে। আমরা কিন্তু ধারাবাহিকভাবে প্রতিদিন রাত 8টা 30-এ বাংলার, ইংরেজির, কোনোদিন গণিত, কোনোদিন সাধারণ জ্ঞান আমরা কিন্তু ক্লাস নিচ্ছি ফ্রিতে আপনাদের জন্য, সেটা উন্মুক্ত। ইভেন আবার আলাদা সিক্রেট গ্রুপে অ্যাড করে সেখানে রেকর্ড পর্যন্ত আপনাদেরকে দেয়া হচ্ছে। সুতরাং আপনারা আমাদের ভালোবাসেন, আমরা আপনাদেরকে ভালোবাসি, এই বলে আমরা কিন্তু এই ক্লাসগুলোর আয়োজন করি। আসেন, তারপরে পড়বেন বাংলাদেশের সংবিধান। আমি অনেককেই মানে প্রস্তাব দেই বাংলাদেশ সংবিধানটা আপাতত পড়ার দরকার নেই, তবে এটার প্রাথমিক যে জ্ঞান এটা পড়বেন, কিন্তু অনুচ্ছেদ ধারা এগুলা পড়ার বেশি একটা দরকার নেই। এই কারণে কারণ সংবিধান সংস্কার চলছে, এই কারণে। তারপরে তত্ত্বাবধায়ক সরকার কত সালে প্রতিষ্ঠা হয়েছিল, তারপরে প্রশাসনিক কাঠামো, বর্তমান যে প্রশাসনিক কাঠামো, পুরস্কার, খেলাধুলা, বাংলাদেশের জনপদ, নদ নদী, এই যে নদ নদী থেকে প্রশ্ন আসে, প্রাকৃতিক সম্পদ এখান থেকে প্রশ্ন আসে, বিখ্যাত স্থান, জাতীয় দিবস, এই দিবস থেকে একটা প্রশ্ন আসবে আপনাদের। এটা হতে পারে জাতীয় দিবস অথবা হতে পারে সেটা আন্তর্জাতিক দিবস, এখান থেকে প্রশ্ন আসবে। আচ্ছা, লালবাগের কেল্লা আজকের ভূমি অফিসে পেশকার পরীক্ষা প্রশ্ন ছিল, এই তো দেখছেন কিনা। আজকে এটা নিয়ে কথা বলবো আমি, সাথে থাকেন ভাই শরীফুল ইসলাম ভাই, সাথে থাকেন, এটা নিয়ে আমরা কথা বলবো আমরা। তো দেখেন, প্রাথমিক শিক্ষা সম্পর্কীয় এখান থেকে মৌলিক জ্ঞান লাগবে আপনার। আপনি যেহেতু প্রাথমিকে আবেদন করেছেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হতে চান, প্রাথমিক বিদ্যালয়ের প্রশ্নে আপনি পরীক্ষা দিতে চাচ্ছেন, সুতরাং প্রাথমিক বিদ্যালয় সম্পর্কে প্রশ্ন আপনার আসবেই। এই সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে বাংলাদেশের কতটি প্রাথমিক বিদ্যালয় আছে, তারপরে প্রাথমিক বিদ্যালয়ে কত সালে আইন পাশ হয়েছে, বাংলাদেশে কত সালে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু করা হয়েছিল, তারপরে বাংলাদেশে বর্তমানে সাক্ষরতার হার কত, এই শিক্ষা সম্পর্কীয় একটা দুইটা প্রশ্ন আপনার আসবেই। সেজন্য এগুলো ধরে ধরে আপনাকে পড়তে হবে। এটা হচ্ছে বাংলাদেশ পার্ট। এবার আপনাদেরকে দেখাবো আমি আন্তর্জাতিক পার্ট। আন্তর্জাতিক পার্টের মধ্যে প্রথমে গুরুত্ব দিবেন প্রণালী, এই প্রণালী, তারপরে হচ্ছে দ্বীপ, তারপর হচ্ছে সাগর, মহাসাগর, ভৌগোলিক সীমারেখা। এই যে অংশটা আপনাদেরকে বললাম, এখান থেকে কেন যেন ইদানিং প্রশ্ন আসে একটু বেশি, ঠিক আছে, কারণ এগুলো হচ্ছে অরাজনৈতিক টপিক, ঠিক আছে, অরাজনৈতিক এগুলো। দেখেন আপনারা পরীক্ষা যে প্রশ্ন করবে সে প্রশ্নগুলো অবশ্যই দেখবেন অরাজনৈতিক হয়, অথবা অনেক আগের রাজনীতির ইতিহাসটা আসে। তবে ইন্টারন্যাশনাল পলিটিক্স যেটা, ঠিক আছে, ইন্টারন্যাশনাল যে পলিটিক্স, এখান থেকে কিন্তু আপনার প্রশ্ন রাজনৈতিক হোক বা অরাজনৈতিক হোক এখান থেকে প্রশ্ন আসবেই, ঠিক আছে। তো এই টপিকগুলো যেমন প্রণালী, দ্বীপ, তারপরে সাগর, মহাসাগর, এই অংশ থেকে কেন যেন বেশি আসতেছে। যেমন প্রণালী থেকে প্রশ্ন আসছে বিসিএস এ পর্যন্ত, তারপরে সাগর থেকে প্রশ্ন আসতেছে, ভৌগোলিক সীমারেখা থেকে, বিশ্বের ভৌগোলিক সীমারেখা থেকে অনেক অনেক প্রশ্ন এসেছে এবার। তারপরে চুক্তি, যুদ্ধ, সম্মেলন, এই সম্মেলন থেকে প্রশ্ন আসবে, সংগঠন থেকে তো প্রশ্নটা আসবেই, নিশ্চিত থাকেন একটি অথবা দুইটি প্রশ্ন এখান থেকে আসার সম্ভাবনা 100%। সংগঠন অথবা সংস্থা থেকে একটি বা দুইটি প্রশ্ন আপনি পাবেন, ইনশাল্লাহ পাবেন আপনি। তারপরে আসেন দেশ, মুদ্রা, ভাষা, রাজধানী। কেন যেন এই টপিকগুলো থেকে এতদিন পর্যন্ত প্রায় 3-4 বছর পর্যন্ত প্রশ্ন আসে খুব কম, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে এই যে দেশ, মুদ্রা, ভাষা, রাজধানী, এখান থেকে প্রশ্ন আসে একটু বেশি। যেমন খাদ্য মন্ত্রণালয়ে যারা যারা পরীক্ষা দিয়েছেন তারা দেখেছেন মুদ্রা আসছে, মুদ্রা, ঠিক আছে। তারপরে ভাষা আসে, বর্তমানে ভাষার সংখ্যা কত, তারপরে কোন ভাষায় সবচেয়ে বেশি মানুষ কথা বলে, তারপরে কোন ভাষাটি মারা গিয়েছে,
এগুলা বেশি আসে। যেহেতু এগুলো বেশি আসে, সুতরাং গুরুত্বটাও দিতে হবে আপনাকে ওই রকম। আন্তর্জাতিক দিবস, জাতীয় দিবস প্লাস আন্তর্জাতিক দিবস, মনে রাখবেন জাতীয় অথবা আন্তর্জাতিক দিবস থেকে একটা প্রশ্ন কমন আপনার আসবে, ইনশাল্লাহ আসবে। তারপরে আসেন আন্তর্জাতিক সংগঠন, খেলাধুলা, খেলাধুলা এবং পুরস্কার যেটা বললাম, এখান থেকে আপনার প্রশ্ন আসবে ইনশাল্লাহ। আর সভ্যতা থেকে, সভ্যতাটাও একটু গুরুত্ব দিয়ে পড়বেন, কারণ সভ্যতা থেকে প্রশ্ন কিন্তু একটা দুইটা থেকে যায়। তাহলে আমি যে কয়টা টপিক আপনাদেরকে দেখিয়েছি, এই প্রত্যেকটা টপিকে হচ্ছে ক্যাচি, প্রত্যেকটা টপিক হচ্ছে ক্যাচি। ঠিক আছে, এটা গেল সাধারণ জ্ঞানের। এবার আমি আপনাদেরকে দেখাবো, গণিতের কোন কোন বিষয়গুলো আপনাদেরকে গুরুত্ব দিতে হবে। গণিতকে 3 ভাগে ভাগ করা হয়েছে, যেমন পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি। এই 3টা পার্টের মধ্যে পাটিগণিতের জন্য যেমন মূলদ, অমূলদ সংখ্যা, তারপরে মৌলিক সংখ্যা, ভগ্নাংশ, শতকরা, ঐকিক নিয়ম, এখান থেকে বেশি প্রশ্ন আসে। আর যে টপিকটা একটু বেশি গুরুত্ব দিবেন প্রাইমারির জন্য, সেটা হচ্ছে লাভ ক্ষতি। লাভ ক্ষতি, তারপর হচ্ছে এই যে গড় নির্ণয়, তারপর হচ্ছে এই যে ধারার অঙ্কগুলো। এই যে 3টা আমি আপনাদেরকে মার্ক করে দিলাম, এখান থেকে আপনি প্রশ্ন পাবেন। তারপরে যে শতকরার অংশ থেকে আপনি প্রাইমারিতে প্রশ্ন পাবেন। শতকরা, লাভ ক্ষতি, গড়, ধারা, লসাগু গসাগু থেকে খুব কম আসে, কিন্তু এটা আপনার গুরুত্ব দিয়ে পড়বেন। তারপরে পাটিগণিতের জন্য পঞ্চম থেকে অষ্টম শ্রেণী, মনে রাখবেন পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশের গণিত বোর্ড বই অনুশীলন অনেক কাজে লাগবে আপনাদের, অনেক কাজে লাগে। তো তাহলে গণিতের জন্য এই যে টপিকগুলো দেখিয়েছি, এগুলো একটু গুরুত্ব সহকারে, প্রয়োজনে এই ক্লাসটি আমার রেকর্ড থাকবে, আপনারা পরে এগুলো টেনে টেনে দেখতে পারবেন, অথবা স্ক্রিনশট দিয়ে রাখলেও এগুলো নোট করে রাখতে পারেন আপনারা। আচ্ছা, তারপরে দেখেন, এবার আসেন আপনাদেরকে আরো কিছু বিষয়, যেমন বীজগণিতের জন্য আপনারা যেটা করবেন, যেমন রাশি, মান নির্ণয়, মান নির্ণয় থেকে তো একটা আসে, তারপর উৎপাদকে বিশ্লেষণ, সরল সমীকরণ, তারপর সূচক এবং লগারিদম। যেমন সূচক লগারিদম থেকে আপনার বিসিএস এ প্রশ্ন আসে, সুতরাং আপনাদের প্রাথমিকেও এটা গুরুত্বপূর্ণ। তারপর ফাংশনগুলো, সেটের অঙ্কগুলো, এগুলো আপনারা গুরুত্ব সহকারে শিখে নেবেন, আশা করি এগুলো খুব কাজে দিবে। আর জ্যামিতির জন্য যে অংশটা পড়বে সেটা হচ্ছে রেখা, কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, ত্রিকোণমিতি, পরিমিতি ইত্যাদি, এগুলা যদি আপনি পড়তে পারেন, তাহলে আশা করি যে আপনার জন্য খুব ভালো একটা প্রিপারেশন হবে ইনশাল্লাহ গণিতে। আর গণিত এবং ইংলিশে ভালো যে, সে কিন্তু চাকরির জগতে অনেকটা এগিয়ে যায়, অনেকটাই এগিয়ে যায়। বাকি থাকে শুধু সাধারণ জ্ঞান, যা ভাইভাতে আপনাকে ধরবে। ভাইবার প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আপনার সাধারণ জ্ঞান থেকে ধরে। তাইলে এই যে বিষয়গুলো, এছাড়াও আছে আপনার বিজ্ঞান। দেখেন বিজ্ঞানের কিছু বিষয় আছে, বিজ্ঞানের কিছু কিছু বিষয় আছে আসলে বিশাল টপিক, যেমন আপনার অ্যাটমের গঠন, মৌলিক, তারপর পদার্থের অবস্থা, কণা, অম্ল, কারক, লবণ, ভৌত রাশি। তারপরে এখানে চৌম্বকত্ব থেকে প্রশ্ন আসে, তড়িৎ চুম্বক, তরঙ্গ, শব্দ, তাপ, শক্তি, উৎস, নবায়নযোগ্য শক্তিটি একটু গুরুত্ব দিয়ে পড়বেন, নবায়নযোগ্য শক্তির উৎস। তারপর হচ্ছে পারমাণবিক শক্তি, শক্তির রূপান্তর, খনিজ উৎসটা এটা গুরুত্ব দিয়ে পড়বেন। তড়িৎ কোষ, এক্স রেটা পড়বেন, এক্স রে থেকে ইদানিং প্রশ্ন আসতেছে বেশি। যৌগ, জৈব যৌগ, তেজস্ক্রিয় টিস্যু, তেজস্ক্রিয়তা পড়বেন। জেনেটিক্স, জীব বৈচিত্র্য, প্ল্যান্ট, তারপর হচ্ছে ডাইভার্সিটি, তারপর হচ্ছে অ্যানিমেল ডাইভার্সিটি, প্রাণী জগৎ, এই প্রাণী জগৎ থেকে প্রশ্ন আসবে। সালোক সংশ্লেষণ, ভাইরাস, ভাইরাস থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। ব্যাকটেরিয়া থেকে আসবে, উদ্ভিদ থেকে প্রশ্ন আসতে পারে। ফল মূল, তারপরে এগুলোতে কোন ভিটামিন থাকে, ফলমূলের মধ্যে কোন ভিটামিন, কোন অ্যাসিড থাকে, এগুলো আসে। তারপর হচ্ছে হৃদরোগ, স্নায়ুরোগ, খাদ্য, পুষ্টি, প্ল্যান্ট নিউট্রিশন, ভিটামিন, পরাগায়ন, বায়ুমণ্ডল, এই বায়ুমণ্ডল থেকে একটা প্রশ্ন আপনার আসবে। জোয়ার ভাটা, এবার কেন যেন আমার মনে হচ্ছে জোয়ার ভাটা থেকে প্রশ্ন আসবে। আর লাল করে দেয়া যে অংশটা টেকটোনিক, এই যে টেকটোনিক প্লেট, যার কারণে এখান থেকে কিন্তু ভূমিকম্পের যে আলামত দেখা দেয়, তাই না? সুতরাং এটা একটু গুরুত্ব সহকারে পড়বেন, এটাকে আমি মার্ক করে দিয়ে রাখলাম, এই আরো মার্ক করলাম। এই টেকটোনিক প্লেট, তারপর সুনামি, সাইক্লোন, এখান থেকে আমার মনে হচ্ছে প্রশ্ন এবার হবেই। তারপর রোগের কারণ এবং প্রতিকার, তারপর রোগ জীবন ইত্যাদি, যে টপিকগুলো আপনাদেরকে দেখিয়েছি, এগুলো একটু ভালো করে পড়বেন। স্যার 2 জানুয়ারি কি পরীক্ষা হবে? হ্যাঁ, 2 জানুয়ারি পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে।
আমার নাম আয়েশা ইসলাম। জি, শহীদুল ইসলাম। আপনার নাম আয়েশা ইসলাম? আমি তো জানতাম আপনি শহীদুল ইসলাম। স্যার, দ্বিতীয় ধাপের পরীক্ষা কখন হতে পারে? আর সময়টা একদমই কম। হ্যাঁ, আপনাদের হাতে আছে 2 মাস। ঠিক আছে, 2 মাসের মধ্যেই পরীক্ষা হয়ে যাবে। আর যখন পরীক্ষা হবে তখন দীপদাপ পরীক্ষা হবে। তখন আসলে কুল পাবেন না, কোনটা পড়বেন কোনটা বাদ দিবেন তখন আর সুযোগ নাই। সুতরাং পড়াটা কমিয়ে ফেলতে হবে এখনই। ঠিক আছে, তাহলে আমরা আপনাদের দেখাবো কিভাবে আসলে প্রশ্নগুলো কনফিউজিং থাকে, যে প্রশ্নগুলো আপনাকে একবার পুরো এলোমেলো করে দেয়। ভাইয়া আমি আসলে চিন্তা করেছিলাম এটা, হলো কেন ওটা। তাইলে আপনাদেরকে দেখাবো সেই কনফিউজিং প্রশ্নগুলো কি কি। যেমন 1 নম্বরে দেখেন, লাল কেল্লা। এই যে লাল কেল্লার অবস্থান কোথায়? সবাই কিন্তু ধারণা করতেছে লাল বাগ কেল্লা। মনে রাখতে হবে লাল কেল্লা এক জিনিস। এই যে লাল কেল্লা, এটার নির্মাতাকে, লাল কেল্লার নির্মাতা হচ্ছে সম্রাট শাহজাহান। ঠিক আছে, সম্রাট শাহজাহান উনি এটা নির্মাণ করেছেন। আরেকটা আছে লাল বাগ কেল্লা। তাহলে দেখেন লালবাগ কেল্লা একটা। তাহলে লালবাগ কেল্লা কোথায়? এটা সবাই জানি আমরা। এটা হচ্ছে শায়েস্তা খান নির্মাণ করেছেন, এটার অবস্থান হচ্ছে ঢাকা। কিন্তু লাল কেল্লা সম্রাট শাহজাহান এটা কিন্তু ঢাকায় নির্মাণ করেননি, এটা কিন্তু সাংহাইতেও না, এটা এটা হচ্ছে দিল্লিতে। সুতরাং সবাই কিন্তু চিন্তা করে ঢাকা। ঢাকা না দিল্লি, ঢাকা না দিল্লি তো মাথায় আসবে না, কারণ কিছুদিন আগেও আপনি লালবাগ কেল্লায় ঘুরে আসছেন। ওই যে আপনি লালবাগ কেল্লায় ঘুরে আসছেন, আপনার ধারণা লালবাগ কেল্লাই বুঝি সঠিক অ্যান্সার। অথচ আপনি কি জানেন লাল কেল্লা নামক একটা জায়গা আছে, এটা হচ্ছে নয়া দিল্লিতে অবস্থিত, যেটা নির্মাতা হলো সম্রাট শাহজাহান। তাইলে এই প্রশ্নগুলো যখন আসে তখন মনে হয় এগুলো হচ্ছে ওই যে ঢাকা শহরের গলির মতো। ঠিক আছে, সব গলি একরকম মনে হয়, এরকম 4টা অপশন মনে হয় যেন আপনার কাছে এটা মনে হয় সঠিক, এইটা এটা দেওয়ার পরে আবার এটা কেটে দেয়, কেটে দিয়ে পরে বলে যে না না এটা মনে হয় সঠিক, পরে দেখে যে আসলে কোনোটাই সঠিক না। ঠিক আছে, তাহলে এই যে আপনার কনফিউজিং, এই কনফিউজিং দূর করতে হবে। তাহলে লাল বাগ কেল্লা যেটা, সেটা হচ্ছে ঢাকাতে, আর লাল কেল্লা যেটা, এটা হলো দিল্লিতে। ঠিক আছে, এই যে রাজিয়া সুলতানা সঠিক বলেছেন, সঞ্জিদা মমতা সঠিক বলেছেন, ওবায়দুর রহমান বলেছেন সাংহাই। চীনের সাংহাই কেন হতে যাবে ভাই? চীনের সাংহাইয়ে লাল কেল্লার অবস্থান নয়। সুতরাং আপনাকে বুঝতে হবে, আপনাকে গুরুত্ব বুঝতে হবে। প্রশ্নের ধরন না বুঝে পরীক্ষায় বসা একটা বোকামি। ঠিক আছে, এটা হচ্ছে জাস্ট আপনি গেলেন আর কি, সবাই পরীক্ষা দেয়, ওই যে ভাল লাগছে এই জন্য আপনি পরীক্ষা দিয়েছেন। তো দেখেন এনবি এর পূর্ণরূপ কি? আপনারা কিন্তু সবাই কিন্তু এনবি লেখেন তাই না, কিন্তু জানেনই না এনবি দ্বারা আসলে কি বোঝায়, এটা ফুল মিনিংটা। এটা প্রাথমিক বিদ্যালয় সহ, এই যে প্রাথমিক, এটা প্রাথমিকে এসেছিল, প্রাথমিক সহকারী শিক্ষকে 2007 সালে আসছিল। তাহলে এটা কি নোটা বেরফেনেন্ট এরকম কোনো শব্দ পৃথিবীতে আছে কিনা আমার জানা নাই। যদি কোনো ডিকশনারিতে থাকে পৃষ্ঠা নাম্বার সহ আমাকে জানায়েন। এটা এখানে লেখা আছে নোটা বেন। হ্যাঁ, নোটা বেন, ইয়েস, এরকম শব্দ তো আছে। তাহলে এটা হতে পারে, আমরা একটু পরে দেখি। তার হচ্ছে নোটা বাই, এই নোটা বাই এরকম কি আসলে শব্দ আছে? তারপরে নোটা বেনি, নোটা বেনি এরকম আসলে কি শব্দ আছে? তো নোটা বেনি এরকম শব্দ নেই, তার নোটা বেন এরকম শব্দ, এটাই আসলে সঠিক অ্যান্সার। ঠিক আছে, কিন্তু এটা আসলে নয়। তাহলে এন বি এটার ফুল মিনিংটা আমরা যারা এতদিন জানতাম না, আহ, এইটা আমরা আসলে অনেকেই জানতাম না, কিন্তু এখন আলহামদুলিল্লাহ আমরা এটা জানতে পেরেছি যে নোটা বেন এটা হচ্ছে এনবি এর ফুল মিনিং। ঠিক আছে, তাহলে এই যে প্রশ্নগুলো আবার পরীক্ষা আসছিল ভিভিআইপি, এই যে ভিভিআইপি এর ফুল মিনিং কি? ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন। আপনার কাছে মনে হতে পারে যে আরে দূর এরকম সহজ কি আসবে? হ্যাঁ, এই সহজগুলো আসে। একবার পরীক্ষা আসছিল ওকে, এটার ফুল মিনিং কি? কে পারেন ওকে এটার ফুল মিনিং? দেখি সাহস থাকলে কমেন্ট করেন তো, ওকে এটার ফুল মিনিং কি? কে বলতে পারবেন দেখি, আমি একটু দেখতে চাই। আমি একটু কিছু কমেন্টস পড়ি, আমি তো শুধু পড়াচ্ছি আপনাদেরকে। তাইলে আপনারা দেখি ওকে এটার ফুল মিনিং কি। আমাদের রুমানা খান বলছেন খ। খ কোনটা? ও আচ্ছা, ওটার খ। আমি ভাবছি যে ওকে তো কোনো খ দেয়নি। তারপর ওবায়দুর রহমান বলছে একটাও নাই। বা কি কনফিডেন্ট দেখেন, সাংহাই লিখা। তানজিনা মাহফুজ লিখেছেন বি। থ্যাংক ইউ। শরীফুল ইসলাম আপনারটা সঠিক
বলেছিলেন এনবি এর ফুল মিনিংটা। তারপরে আমাদের আহ, অনেকেই অনেকেই সঠিক অ্যান্সার লেখার চেষ্টা করেছেন, অনেকেরটা আবার ভুলও হয়। তাহলে ওকে, এটার ফুল মিনিংটা কিন্তু আমরা অনেকেই জানি না। এটার ফুল মিনিং কি বলেন তো? অল কারেক্ট। এটার ফুল মিনিং হচ্ছে অল কারেক্ট। এই অল কারেক্ট, এটা মানে হচ্ছে ওকে। তাইলে অনেকেই কিন্তু চিন্তা ভাবনা করছিল যে ওকে মানে কি, ও দিয়ে কিছু একটা হবে, হয়েছে এ দিয়ে। তাহলে কে দিয়ে কিছু একটা হবে, হয়েছে সি দিয়ে। এটা কেমনে কি, আপনাকে কেমনে কি দিয়ে মুখস্থ করতে হবে। ইংরেজি শিখতে হয় ইংরেজদের মতো করে, বাংলা শিখতে হয় বাঙালিদের মতো করে, বাংলা একাডেমির মতো করে, আরবি শিখতে হবে সৌদি আরবের মতো করে। আপনি যদি আরবি শিখেন পাকিস্তানের মতো করে, আলিফ বে তে সে জিম হে খে, এই খে এগুলা কিন্তু বাদ। দেখেন আপনার বাবারা দাদারা, আমি ছোটবেলায় এইভাবে পড়েছিলাম আলিফ বে তে সে, পরে দেখি যে এরকম না, এটা চেঞ্জ হয়েছে আলিফ বা তা সা। আবার আমাদের বাংলা একাডেমি 2 দিন পরে পরে দেখবেন নিয়ম বের করে, বানান এটা হবে না, এখন থেকে দীর্ঘিকার, এটা ক্রস, তাহলে কি লিখতে হবে, এভাবে রস্বইকার দিতে হবে। তাইলে আগে লিখতাম আমরা হচ্ছে চীন, এখন বলছে চীন এভাবে লিখলে ভুল, তাহলে কি করতে হবে, দেশের বানান রস্বইকার দিয়ে হবে চীন। এখন আমাকে অনেকে বলছে ভাইয়া এই চীনটা এভাবে না লিখা যদি এইভাবে লিখি ল্যাংটা ল্যাংটা মনে হয় যেন আমি আসলে কি যেন আমি দেই নাই, কি যেন আমার কাছে হারিয়ে গেছে এরকম মনে হয়। অথচ বাংলা একাডেমি বলছে এটাই সঠিক, ওটা হচ্ছে ভুল। আবার ঈদ মুবারক, আপনার ঈদ যতক্ষণ না পর্যন্ত লেজ দেই ততক্ষণ পর্যন্ত ঈদের মতো মনে হয় না, কিন্তু বাংলা একাডেমি বলছে এটা ভুল, সঠিক কোনটা, সঠিক হচ্ছে এটা। দেখছেন, আপনাকে বাংলা একাডেমির মতো যেতে হবে বাংলা শিখতে হলে, নিজের মতো করে। শুধু আপনার রাজ্যে আপনি রাজা, কিন্তু যদি আপনি চাকরি পেতে চান প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী আপনাকে অ্যান্সার করতে হবে। প্রশ্নের প্যাটার্ন যদি আপনি না বুঝেন, তারপরে সমসাময়িক জ্ঞান যদি আপনার না থাকে, পরীক্ষাতে কিন্তু মারা খাবেন। ঠিক আছে, প্রশ্নে যেভাবে আসছে আপনাকে ওইভাবে অ্যান্সার করতে হবে। সূর্য আমরা জানি পূর্ব দিকে উদিত হয়েছে, কিন্তু প্রশ্নে যদি এমন ভাবে সাজিয়েছে যে পশ্চিম দিক থেকে উদিত হয়েছে, আপনাকে ওটা ধরেই অ্যান্সার করতে হবে। ওরা জানতে চাচ্ছে আপনি আসলে বুঝতে পেরেছেন কিনা, আমাদেরকে সমর্থন করেন কিনা, সমসাময়িক নলেজ আছে কিনা, এটা জানতে চায়। সুতরাং এই যে সমসাময়িক বিষয়গুলো আপনাকে বুঝতে হবে। তাহলে দেখেন কনফিউজড করে দেয় আপনাকে, তাই না? আরো কিছু কনফিউজিং প্রশ্ন দেখেন, এই যেমন পাঁচ বিবির মাজার কোথায় অবস্থিত? এটা কি ঢাবিতে? না না, ঢাবিতে না। কেন? কারণ পরিবানুর মাজার, মনে রাখবেন, পরিবানু, পরিবানু উনি হচ্ছে নবাব স্যার সলিমুল্লাহর বোন, ওনার কবর ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আর পাঁচ বিবির মাজার এটা হচ্ছে সোনারগাঁয়ে। আর লালবাগ কেল্লায় কিসের মাজার? সেটা হচ্ছে পরি বিবির। এই পরি বিবির মাজার যদি বলা হয়, পরি বিবির মাজার সেটা হচ্ছে লালবাগ কেল্লায়। শাহ মোহাম্মদ বলখির মাজার মহাস্থানগড়ে। ঠিক আছে, তাহলে দেখেন এই বিবি পাওয়ার পরে আপনি পাগল হয়ে যাবেন না। ঠিক আছে, বিবির বাজারও আছে কুমিল্লাতে। তাহলে বিবি পরি বানু ঢাবি, তার পরি বিবি দেখেন লালবাগ কেল্লাতে। এই বিবি পায়ে আর হুঁশ থাকে না, মাইরাদের লালবাগ কেল্লা, এটি মনে হয় সঠিক অ্যান্সার। আসলে কোনটা সঠিক কোনটা বেঠিক এটাও কিন্তু বুঝতে হবে আমাদের প্রিয় ভাই বোন। আমাদেরকে সতর্ক হতে হবে, সচেতন থাকতে হবে। ঠিক আছে, চাকরি আসলে হয়তো পাবেন, আন্দাজে দাগায়ও অনেকেই বলছে ভাইয়া আল্লাহ 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 আমি দাগিয়েছি, এটা যদি হয়ে যায়, ঠিক আছে, এটা যদি হয়ে যায় তাহলে আমার চাকরিটা হয়ে যাবে। তা আন্দাজে দাগে আপনি চাকরি আশা করেন কেমনে? ঠিক আছে, আপনি যদি আন্দাজে দাগিয়ে দুগিয়ে যদি চাকরি পান, তাহলে হচ্ছে আন্দাজে পড়াবেন ক্লাসের মধ্যে। ঠিক আছে, আপনি ডিপার্টমেন্টে গিয়ে ভালো ডেলিভারি দিতে পারবেন না। সুতরাং আপনাকে পিওর নলেজ অর্জন করতে হবে, অল্প শিখেন কিন্তু সেটা হতে হবে পিওর। সেটা জেনে শুনে বুঝে তারপরে হচ্ছে আপনি যদি পরীক্ষায় বসেন চাকরিটা পান, এটা টেস্টে আলাদা, এটা ফ্লেভারটাই অন্যরকম হবে। তারপরে আমাদের দেখেন এরকম প্রশ্ন আসে যেমন ভারতবর্ষের সোনালী যুগ কোনটি? এখন গোল্ডেন এজ আপনারা পড়েছেন ইংরেজি সাহিত্যে, গোল্ডেন এজ কাকে বলা হয়? যেমন গোল্ডেন এজ, এলিজাবেথেন এজ কে বলা হয় গোল্ডেন এজ। তাহলে সবাই কিন্তু গোল্ডেন শব্দটা কোথায় যেন পেয়েছি এই বলে হচ্ছে এলিজাবেথ দাগিয়ে ফেললো। কিছুক্ষণ পরে ওহিনাজিল হয়, পরীক্ষার হলে দেখবেন ওহিনাজিল হয়,
পাশ থেকে, সামনের টেবিল থেকে, পেছনের টেবিল থেকে, পরবর্তীতে জানলেন যে এটা না, তাহলে সঠিক অ্যান্সার কোনটা? এখানে সঠিক অ্যান্সার হচ্ছে গুপ্ত। এই গুপ্ত দাগায় দাগায়া এটা কাইটা, এটা কাইটা দিয়ে লেখে ইহাই সঠিক, ইহাই ইহাই সঠিক। আচ্ছা বলেন তো, ওএমআর এর মধ্যে আপনি যদি লেখেন ইহাই সঠিক আর ইহাই ব্যাঠিক, ইহাই ব্যাঠিক, আচ্ছা বলেন তো ওএমআর মেশিন কি এগুলো নেয়? আপনি কি আসলে কি এআই এর জগতে আছেন নাকি প্রস্তর যুগে আছেন? আপনি ওএমআর মেশিন কিন্তু এগুলো নিবে না, দুইটা অ্যান্সার কখনো নিবে না। ওএমআর মেশিন নিবে হচ্ছে গিয়ে একটা ইহাই সঠিক, ইহাই ব্যাঠিক, এরকম যদি লেখা দিয়ে আসেন, তাহলে আপনার এমনও হতে পারে যে এই গুণার কারণে পরবর্তী আরেকটা গুণা হয়ে যাবে, এমনও হতে পারে যে পরের প্রশ্নটা আপনার কাটা পড়ে যেতে পারে। ঠিক আছে, এরকম কাটাকাটি, এরকম লেখা ওএমআর এর মধ্যে হারাম। আচ্ছা, তাহলে ভারতবর্ষের সোনালী যুগ বলা হয় কাকে? গুপ্ত যুগকে। গুপ্ত যুগকে বলা হয় ভারতবর্ষের সোনালী যুগ। আর ইংরেজি সাহিত্যের সোনালী যুগ যদি বলা হয় তাহলে হচ্ছে এলিজাবেথিয়ান এজকে বলা হয়। ঠিক আছে, তাহলে এবার আসেন আমরা একটু দেখি ইংরেজি সাহিত্যের অন্ধকার যুগ কোনটি? অন্ধকার যুগ। এখন অন্ধকার যুগ আপনি পড়েছেন কোথায়? বাংলায়। যেমন বাংলা সাহিত্যের অন্ধকার যুগ যদি বলা হয় তখন সেটা হবে 1201 থেকে 1350। এখানে এই যে 150 বছর এটাকে কি বলা হয়? বাংলা সাহিত্যের অন্ধকার অন্ধকার যুগ বলা হয় এই যুগটাকে। কেন? কারণ ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি যখন এই বাংলা দখল করেছিলেন তখন নাকি কোনো সাহিত্য রচিত হয় না, বাংলার চর্চা নাকি তখন হয় না। যদিও অভিযোগটা ছিল ভুয়া, অভিযোগটা ছিল নিতান্তই জুলুম। এটা হচ্ছে মুসলমান শাসকরা যেহেতু এই অঞ্চল শাসন করেছিল, সুতরাং তাদেরকে আন্ডার এস্টিমেট করতে পারলে অনেকের খুব ভাল লাগে। ঠিক আছে, অথচ এই যুগও কিন্তু সাহিত্য রচিত হয়েছিল, কিন্তু তারপরে বলা হয় এই যুগটা নাকি অন্ধকার যুগ। তো যা হোক, আমাদের পরীক্ষাতে আসে সিস্টেমে আপনাকে মাথার মধ্যে এখানে উকি দিবে যে অন্ধকার যুগ মানে তাহলে মনে হয় 1201 থেকে 50। তাহলে 1201 থেকে 50 কে আসলে হচ্ছে নো, কারণ কি এখানে বলেছে ইংরেজি সাহিত্যের অন্ধকার যুগ। ইংরেজি সাহিত্যের অন্ধকার যুগ যেটি, সেটা হচ্ছে 1400 থেকে 1500 সাল। 1400 থেকে 1500 সালকে বলা হয় ইংরেজি সাহিত্যের অন্ধকার যুগ। তবে একটু মনে রাখবেন, যদি 1400 থেকে 1500 সাল না থাকে তখন হবে 1400 থেকে 1485। যেহেতু দুটো অপশনই আছে তখন হবে 1400 থেকে 1500 সাল। এটাই হচ্ছে যথোপযুক্ত, এটি হচ্ছে সঠিক। কেন? কারণ ইংরেজি সাহিত্যের যিনি কবিতার জনক এবং প্রথম ইংরেজি সাহিত্যের ফাদার বলা হয় যাকে, তার নাম হচ্ছে জিওফ্রে চসার, হু ইজ দ্য ফাদার অফ ইংলিশ পোয়েট্রি। তো এই জিওফ্রে চসার যে বছর মারা যায় এটা ছিল এই 1400 সাল। ওনার পর থেকে 100 বছর পর্যন্ত ফ্রান্সের রাজারা এই ইংল্যান্ড শাসন করেছিল। তারা ইংরেজিটাকে আন্ডার এস্টিমেট করে রেখেছিল। তারা বলতো ইংরেজি হচ্ছে নিচু পচা শ্রেণীর ভাষা। সুতরাং ইংরেজি ভাষাটা এখন যেভাবে ডমিনেট করছে, তখন ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা ব্রিটেনকে ডমিনেট করেছিল। এই জন্য ব্রিটেনে ইংরেজি সাহিত্য ধরার মতো, হাল ধরার মতো ওরকম বিখ্যাত ব্যক্তি ছিল না বলে এই যুগটাকে বলা হয় ইংরেজি সাহিত্যের অন্ধকার যুগ। তাহলে দেখেন তো, এই যে বিষয়গুলো, এগুলো কনফিউজিং না? এগুলো মনে হয় দেখে যেন মনে হয় চিনি উহারে। ঠিক আছে, এরকম মনে হয় আপনার কাছে। তো আপনারা দেখলাম আমরা কনফিউজিং, এই যে ইংরেজি বাংলার মধ্যে কনফিউজিং, বিশেষ করে ইংরেজির মধ্যে বিশেষ করে অনেক কনফিউজিং থাকে। সুতরাং ইংরেজি আপনাদেরকে বেসিক থেকে শিখতে হবে। বেসিক, যে কোনো বিষয় বেসিক ধরে ধরে শিখতে চান কারা কারা কমেন্টে জানান। আপনি যদি বেসিক না জানেন, প্লিজ বেসিক যদি আপনি না জানেন, সেটা হোক বাংলা, সেটা হোক ইংরেজি, সেটা হোক অ্যারাবিক, আপনি বেসিক না জানলে ওই সাবজেক্টে আসলে পণ্ডিত হতে পারবেন না। আর চাকরির পরীক্ষাটা তো নাই, চাকরিতে হাজার হাজার পরীক্ষা দিয়ে আবার হাজার হাজার ফেল মারি আমরা। ঠিক আছে, কেন? কারণ আমাদের বেসিক দুর্বল। সুতরাং ইংরেজির বেসিক যদি আপনি স্ট্রং করতে চান, কারা কারা ইংলিশের বেসিকটা স্ট্রং করতে চান, আমি আপনাদেরকে পথ দেখাবো ইনশাল্লাহ।
আপনাদেরকে একটা গাইডলাইন আমি দিতে চাই। আমি বলবো যে এই পথে আপনি হাঁটেন, এই পথে যদি আপনি চলেন, যদি আমার কথাগুলো আপনার হৃদয় পর্যন্ত স্পর্শ করে থাকে, যদি মনে করেন যে সোহেল ভাইয়া আপনি আমাকে একটা গাইডলাইন দেন, আমি ইংলিশে অনেক দুর্বল, তাহলে আপনার জন্য হচ্ছে আমার আজকের এই বয়ান, আমার আজকের এই সাজেশন। যদি আপনি আমার উপরে বিশ্বাস রাখেন, যদি মনে করেন যে ভাইয়া আপনি একটা গাইডলাইন বলে দেন, যেই পন্থায় গেলে ইংরেজিটা আমি পানির মতো সোজা, পানির মতো সহজ, এরকম আমি নিজের সাথে মানিয়ে নিতে পারবো, আপনি আমার সে গুরু। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনাকে দেখাতে পারবো। ইংলিশের বেসিক থেকে, একদম বেসিক থেকে আপনি যদি শিখতে চান, যদি ধরে ধরে ইংরেজিকে একবারে নিজের আয়ত্ত নিয়ে আসতে চান, ইংরেজিতে যদি আপনি পণ্ডিত হতে চান এবং ইংলিশে শিখে গ্রামার, তারপরে হচ্ছে অন্যান্য ফাউন্ডেশন বিল্ড আপ করে আপনি যদি প্রাইভেট পড়িয়েও অথবা আমাদের মতো অনলাইনে পড়িয়েও টাকা ইনকাম করতে চান, তাহলে আপনাকে আমি অফার করছি, আমাদের এখানে একটা কোর্স আছে, একবার সহজে কিভাবে ইংলিশ শিখানো যায় এবং শিখে অন্যকেও শিখানো যায়। যেহেতু ইংরেজিটা হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এই ভাষাটাকে রপ্ত করা আমাদের অনেকের জন্য কঠিন হয়ে যায়। কারণ কি? কারণ আমরা যে সারাউন্ডিংস এর মধ্যে থাকি, এই সারাউন্ডিংসটা হচ্ছে বাংলা। ঠিক আছে, আরো বাংলা, পিওর বাংলা হলেও হতো। এখানে বাংলাদেশে ভাষা আছে 41টা। যে আপনি সিলেটে যান, সিলেটি ভাষা, নোয়াখালীতে যান, নোয়াখালীর ভাষা, বরিশালে যান ওমনু, আবার আপনি ময়মনসিংহে যান, এক এক ধরনের ভাষা। সুতরাং এর মধ্যে আসলে ইংরেজি শিখাটা সো টাফ। সুতরাং রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, আগে চাই বাংলা ভাষার গাঁথুনি, মাতৃভাষার গাঁথুনি আগে চাই, তারপর হচ্ছে বিদেশি ভাষা। আগে আপনাকে বাংলা ভাষাটা শিখতে হবে, তারপর হচ্ছে বিদেশি ভাষা। যেহেতু আপনি বাংলা শিখেই তো এই পর্যন্ত এসেছেন, সুতরাং আপনাকে এখন ইংলিশটা শেখার চেষ্টা করতে হবে। এতদিন পর্যন্ত যারা সুযোগ পান নাই, আমি আপনাকে অফার করছি, এখন থেকে আপনি সুযোগ পাবেন ইনশাল্লাহ। আপনারা যারা বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রিপারেশন নিচ্ছেন, অল জব প্লাস অল অ্যাডমিশন ইংলিশ গ্রামার ফাউন্ডেশন কোর্স আমরাই চালু করেছি বাংলাদেশে প্রথম। আমরাই সহজভাবে ইংরেজিটা শিখাই। সরাসরি সাইদুল স্যার এই ক্লাসটি পরিচালনা করেন। আপনাদের একবার বেসিক থেকে শেখানো হবে, এটাকে ফাউন্ডেশন কোর্স আমরা নাম দিয়েছি। আপনাকে আমি কথা দিচ্ছি, এই ক্লাসটাতে ভর্তি হওয়ার পরে যদি বলেন যে ভাই ইংলিশে আপনি আসলে যেভাবে বলেছেন আমি কিন্তু ওইভাবে সার্ভিসটা পাই নাই, আমি আসলে কিছু শিখতে পারি নাই, টাকা রিটার্ন করে দিব। আপনি যদি সৎ সাহস দেখাতে পারেন, যে আপনি যদি বলতে পারেন যে ভাইয়া আপনাদের কোর্সে ভর্তি হওয়ার পরে আমি আসলে কিছুই শিখতে পারিনি, একবারে আপনার টাকা আমরা রিটার্ন করে দিব, ইনশাল্লাহ রিটার্ন করে দিব। তাহলে আপনি যদি সে আস্থা রাখেন, আমরা আপনাকে অফার করছি আমাদের এই অল জব প্লাস অল অ্যাডমিশন ইংলিশ গ্রামার ফাউন্ডেশন কোর্স এর নতুন ব্যাচে আমরা ভর্তি দিচ্ছি। আমাদের যে কোর্স পরিচিতি সেটা হচ্ছে একটু বলে দেই, অল জবে আপনি যদি ভর্তি হতে চান, এটা নিউ ব্যাচে, এটা মূলত ইংলিশের। এখানে ভর্তি হওয়া মাত্রই আগের ক্লাসে 70টি রেকর্ড ক্লাস আপনি পেয়ে যাবেন। আমাদের প্রায় 9,000-এর উপরে স্টুডেন্ট ওখানে ভর্তি আছে। তাদের যে ক্লাসগুলো নিয়েছি 70টি ক্লাস, আপনারা ভর্তি হওয়ার সাথে সাথে সেই 70টি ক্লাস দিয়ে দিব এবং নতুন আর 70টি রেকর্ড ক্লাস আপনি পেয়ে যাবেন। এই রেকর্ড ক্লাস টোটাল 140টা হবে। আপনাকে সিক্রেট গ্রুপের লিংক দেওয়া হবে, এখানে আপনি যতক্ষণ খুশি ততক্ষণ আপনি দেখতে পারবেন। আর প্রত্যেকটা ক্লাস এখানে রেকর্ড যেহেতু থাকবে, যে কোনো সময় দেখার সুযোগ আছে। আর প্রতিটা ক্লাসের উপর আমরা পরীক্ষা নিব, ইনশাল্লাহ আমরা পরীক্ষা নিব, আপনি পরীক্ষা দিতে পারবেন। আপনি যদি আমাদের সাথে যুক্ত হতে চান, তাহলে নিচে দেওয়া নাম্বারটিতে এখানে বলা আছে যে 1500 টাকা এখানে ফি নির্ধারণ করা হয়েছে, কিন্তু বেকার ভাই বোনদের জন্য ইংলিশের প্রতি আপনার অনুরাগ, এই যে আকর্ষণ, এই যে ইন্টারেস্ট আপনি লিখেছেন, আমার দরকার ভাই, আমার দরকার, এই জন্য আপনাদের জন্য লাইভে যারা ভর্তি হয় তাদের জন্য বলছে 1500 টাকা আমরা নিব না, কিন্তু লাইভের বাইরে ক্লাস কেটে গেলে 1500 টাকা দিয়ে অনেকে ভর্তি হতে হচ্ছে। আমরা 750 টাকা, সাইদুল স্যার বলেছে যে ঠিক আছে স্যার, আপনি যেহেতু শুক্রবারে ক্লাস নেবেন, যেহেতু আপনি অন্য সাবজেক্ট পড়ান কিন্তু ভর্তি করাবেন ইংলিশে, সুতরাং আপনি 750 টাকা নিন না, কিছু ডিসকাউন্ট দেন। আমি চিন্তা করতে করতে ভাবলাম যে আরো কিছু কমানো যায় কিনা, সেই জন্য আমি 699 টাকা এই অফারটা সাইদুল ভাইকে করেছি। উনি বলছে আলহামদুলিল্লাহ ঠিক আছে, আপনি ভর্তি করার যতজন আজকে হবে 699 টাকা দিয়েই লাইভ চলাকালীন সময় হতে পারবে। ঠিক আছে, লাইভ কেটে গেলে কিন্তু আবার 1500 টাকা লাগবে। আমি বললাম যে ঠিক আছে,
তাহলে আপনারা যারা ইন্টারেস্টেড 699 টাকা দিয়ে এই নাম্বারে বিকাশ অথবা নগদে সেন্ড মানি করবেন। সেন্ড মানি করলে আপনার স্ক্রিনশট আমাদেরকে দিবেন এই নাম্বারে। দেওয়ার সাথে সাথে আমরা একটা সিক্রেট গ্রুপে আপনাকে অ্যাড করে দিব। সিক্রেট গ্রুপে অ্যাড করে আমরা ইনশাল্লাহ এখনই দিব, সিক্রেট গ্রুপে অ্যাড করে দিব। এবং যারা আমি দেখেছি যে আমাদের টেকনিক্যাল টিম এখানে কাজ করে, যারা যারা ভর্তি হয়েছে এবং পেমেন্ট না লিখেছে লাস্ট 3 ডিজিট সহ, তাদেরকে আমরা সাথে সাথে অ্যাড করে দিয়েছি। ঠিক আছে, আপনি পেমেন্টটা লিখবেন 699 টাকা পাঠিয়ে, এবং লাস্ট 3 ডিজিট এটা লিখতে ভুলবেন না। লাস্ট 3 ডিজিট যে নাম্বার থেকে আপনি টাকা পাঠিয়েছেন এই নাম্বারটা আপনি লাস্টের 3টা ডিজিট আপনি পাঠাবেন। স্যার প্রাইমারি তো টিকতেই হবে, কি করলে বলেন? আচ্ছা, আপনার দুর্বল সাবজেক্ট কোনটা সেটা আগে বলেন। আপনার যে সাবজেক্টটা দুর্বল এই সাবজেক্টের প্রতি আগে যদি 1 ঘন্টা করে পড়তেন, এখন 1 ঘন্টা বাড়াইয়া দেন, তাহলে আপনি এই প্রাইমারিতে আপনার শেষ প্রাইমারি, এবং এটাতে আপনি ইনশাল্লাহ চাকরি পেয়ে যাবেন। পরীক্ষা নিকটে, জি আমাদের পরীক্ষা খুব নিকটে, সুতরাং ঘরে বসে থেকে অথবা ঘুরে গাড়ে অথবা হতাশার মধ্যে থেকে সময় ওয়েস্ট করার কোনো সময় নেই। সময়কে ওয়েস্ট করা কোনো সময় আমাদের হাতে নাই। সুতরাং হাতে যেহেতু 2 মাস আছে, কাজে লাগিয়ে দিতে হবে। আর সাথে সাথে আপনি নিজেকে সমৃদ্ধ করার জন্য ইংলিশের ফাউন্ডেশনটা আপনাকে মজবুত করতে হবে। ইংলিশের ফাউন্ডেশন, ইংলিশের বেসিক যদি আপনার কাছে ক্লিয়ার না থাকে, তাহলে কিন্তু আপনি প্রতি পদে পদে আপনি আটকিয়ে যাবেন। দেখেন, বাংলাদেশে যারা ভালো ইংলিশ বলতে পারে, যারা ভালো ইংলিশ লিখতে পারে, একজন দেখান যে বেকার বসে আছে। যদি থাকেন এখানেও আপনি কমেন্ট করতে পারেন, আপনার চাকরির দায়িত্ব আমি নিব। ঠিক আছে, আপনাকে আমি চাকরি দিব। ইংলিশে কথা বলতে পারেন এবং ইংলিশে আপনার রাইটিং, রিডিং, স্পিকিং, লিসেনিং এর 4টা স্কিল আপনার ভালো আছে, তারপরও আপনি কোথাও আপনি চাকরি পাচ্ছেন না, আপনি শুধু এই দরজায় ওই দরজায় ঘুরতেছেন, আপনি প্লিজ এখানে কমেন্টস করেন, আপনার চাকরির দায়িত্ব আমি নিব। আছেন কেউ? যদি থাকেন জানান। ঠিক আছে, এরকম কেউ নাই। কারণ ইংলিশে যারা যোগ্য তারা দেশে নয় বিদেশেও তারা চাকরি পাচ্ছে। মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোতে হাই স্যালারিতে তাদেরকে চাকরি দিচ্ছে, 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ, 8 লাখ, 10 লাখ টাকাও বেতন দিচ্ছে। আপনি বিদেশে যান, তাহলে কেমনে যাবেন? বিদেশে আপনি সৌদি আরব গিয়ে বসে থাকলে হবে না, আপনি কুয়েত, কাতারে, লেবাননে অথবা উমানে গিয়ে বসে থাকলে হবে না ইংরেজি শিখা। ওখানে ভ্যালু নেই। ভ্যালুটা কোথায়? ভ্যালুটা হচ্ছে অস্ট্রেলিয়াতে, কানাডাতে বা ইউরোপে, আমেরিকাতে ইংলিশের ভ্যালু। এবং সেখানে গেলে আপনি হাই স্যালারিও পাবেন, ফ্যামিলি সমৃদ্ধ হবে, অনেকে সেখানে নাগরিকত্ব পর্যন্ত নিয়ে নিচ্ছে। তাইলে আপনি কি এমনি যেতে পারবেন? নো। এমনি আনস্কিল্ড যেতে পারে শুধু মধ্যপ্রাচ্যের মুসলিম কান্ট্রিগুলোতে, কিন্তু ইউরোপ আমেরিকাতে যেতে হলে আপনাকে স্কিল্ড হতে হবে, আপনাকে যোগ্যতা নিয়ে সেখানে যেতে হবে। ঠিক আছে, সেই যোগ্যতাটা কি? সেই যোগ্যতা হচ্ছে আইএল টেস্ট করতে হয়, জিআরই, জিমেট এই পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করে সেখানে একটা ব্যান্ড স্কোর থাকে। এই স্কোরে তাদের যে রিকোয়ারমেন্ট সেটা ফিল আপ করতে হয়। মিনিমাম আপনাকে 6, 6.5 অথবা 7 বা 8 যদি পেতে পারেন 10-এর মধ্যে, আউট অফ 10-এ আপনি যদি দেখা যাচ্ছে 8 পান, তাইলে যে কোনো বিশ্ববিদ্যালয় আপনাকে স্কোরার জন্য অফার করবে। অথবা 7.5 পাইলে যে কোনো দেশের ভিসা আপনি পেয়ে যাচ্ছেন খুব সহজে। যারা লক্ষ লক্ষ টাকা দিয়ে একটা অস্ট্রেলিয়ার ভিসা বের করতে পারে না, আপনি 7 পান অথবা 7.5 পান, দেখেন অস্ট্রেলিয়ার ভিসা আপনার জন্য রেডি। সুতরাং ইংরেজি এমন একটা সাবজেক্ট, ইংলিশ এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা হচ্ছে সারা পৃথিবীকে ডমিনেট করছে। সুতরাং আপনি যদি নিজেকে সমৃদ্ধ করতে চান, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হতে চান, তাহলে আমি বলবো ইংলিশের স্কিল বাড়ান। প্রতিদিন কিছু না কিছু পড়েন, প্রতিদিন কিছু না কিছু আপনি পড়েন। ঠিক আছে, ইংলিশের আর্টিকেল পড়েন, পত্রিকা পড়েন, তারপর গল্পের বই পড়েন, অথবা আপনি বিবিসি শুনেন, অথবা ইংলিশ নিউজ শুনেন। ঠিক আছে, শুধু শুধু আপনি ওই দেখা যায় র্যান্ডম ভিডিও দেখে টাইম ওয়েস্ট করেন না প্লিজ। কারণ টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। সময় এবং স্রোত কারোর জন্য কিন্তু অপেক্ষা করে না। টাইম এন্ড টাইড ওয়েটস ফর নান। সময় এবং স্রোত যেহেতু কারোর জন্য অপেক্ষা করে না, সুতরাং আপনি কেন বসে থাকবেন যে ভাইয়া আমি খুব হতাশার মধ্যে আছি, আমি দেখা যাচ্ছে যে পড়তে পারি না, টেবিলের মধ্যে গেলে আমার শুধু ঘুম আসে। তাহলে হতাশা যদি বেশি থাকে, ঘুম আসে কেমনে? এটা আসলে হতাশা না, এটাকে আমি বলি অলসতা। ঠিক আছে, আপনি মানসিকভাবে ফিট থাকতে হবে। তাহলে মানসিকভাবে ফিট থেকে আল্লাহর উপর ভরসা করে আপনি যদি
আপনি যদি পড়াশোনা শুরু করেন, আশা করি যে আপনি সমৃদ্ধ হবেন। আচ্ছা, তো এতক্ষণে যারা যারা ভর্তি হয়েছে নো টেনশন, আমরা কিছুক্ষণের মধ্যেই, কিছুক্ষণ কি এখনই আমরা অ্যাড করে দিব, কিন্তু পেমেন্ট ডান যারা লিখেন নাই তাদেরকে আমরা এখনই অ্যাড করতেছি না। আপনারা পেমেন্ট ডান লিখতে হবে, তারপর আপনাদেরকে আমরা গ্রুপের মধ্যে অ্যাড করে দিব। যদি আপনারা এই কোর্সটা আপনি করেন, তাহলে এই কোর্সের সাথেই আপনার কিন্তু অ্যাডমিশন টেস্ট, যারা অ্যাডমিশন টেস্ট দিবেন তাদের হয়ে যাবে, এবং অল জব, যে কোনো ধরনের চাকরি, বিসিএস 10 থেকে 20তম গ্রেড, 19তম নিবন্ধন অথবা প্রাইমারি প্রধান শিক্ষক, যে কোনো চাকরির জন্য আপনার এই কোর্সটা হচ্ছে আমরা লঞ্চ করেছি। আপনার ইংলিশের বেসমেন্ট তৈরি করতে এই কোর্সে আপনি সুবিধাগুলো পাবেন। জি, আপনারা যারা ভর্তি হচ্ছেন, নো টেনশন, আমরা এখনই অ্যাড করে দিচ্ছি আপনাকে। আর যারা ভর্তি হবেন তারা 699 টাকা নিচে দেওয়া নাম্বারে আপনি পাঠিয়ে দিবেন, 01767 26 57 58, এই নাম্বারটি কিন্তু দেখেন, অন্য নাম্বারে পাঠালে আপনি ভুল করবেন। অথবা কেউ যদি আর্থিক সমস্যা থাকে তাহলে এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। ঠিক আছে, হোয়াটসঅ্যাপে আপনি মেসেজ দিবেন, মেসেজ দিয়ে আপনার যদি আর্থিক কোনো সমস্যা থাকে, যে ভাইয়া আমার আর্থিক সমস্যা আছে, আমাকে একটু কম নেওয়া যায় কিনা, আমরা বিবেচনা করব। ঠিক আছে, আমরা বিবেচনা করবো ইনশাল্লাহ, আপনাকে আমাদের ফ্যামিলির সদস্য করব, যেহেতু আপনার শিক্ষার একটা আগ্রহ আছে, আমরা আপনার তার প্রতি একটা সম্মান জানাবো ইনশাল্লাহ। স্যার পরীক্ষার বাকি আর 1 মাস এর মতো, তাহলে 140টা ক্লাস কখন করব? ইচ্ছা থাকলে উপায় হয়। অলসোয়েল ডেট, সরি, ইচ্ছা থাকলে উপায় হয়। আপনি যদি শেষ মুহূর্তে প্রিপারেশনটা নেয়ার যদি ইচ্ছা থাকে, দেখবেন 140টা ক্লাস আপনি করে ফেলতে পারবেন। ঠিক আছে, আর 140টা ক্লাস তো আপনার দরকারও নেই, কিছু কিছু ক্লাস আছে আপনি টাইনে টাইনে দেখলেও হয়ে যায়। ঠিক আছে, আর এটা যে শুধু আপনার প্রাইমারির জন্য দরকার ব্যাপারটা এমন না, এটা কিন্তু অন্যান্য পরীক্ষা, যেমন 10 থেকে 20তম গ্রেড, অথবা 19 থেকে 20, কি বলে, 19তম নিবন্ধন, তারপর বিসিএস পরীক্ষা, অথবা কেউ যদি অ্যাডমিশন টেস্ট দিয়ে বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাবি, জাবিয়া, আপনি ওগুলাতে যদি পরীক্ষা দিতে চান, তাহলে তো আপনার ইংলিশ লাগবে। সুতরাং আপনার এই প্রত্যেকটা বিষয়ের জন্য কিন্তু ইংলিশ খুব জরুরি। সুতরাং আপনার এখানে ফাউন্ডেশন কোর্স যেহেতু, তার মানে এখানে যদি কেউ কলেজে পড়ে, কেউ যদি স্কুলে পড়ে, তারাও এই কোর্সটা করতে পারবে। তাদের জন্য কিন্তু এই কোর্সটা লাগবেই লাগবেই লাগবে। অনেক শিক্ষক পর্যন্ত আমাদের এখানে ভর্তি হয়েছে, অনেক শিক্ষক বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করে, কলেজে চাকরি করে, ওনারা কিন্তু আমাদের এই
এই দেখা যায় অল জব প্লাস অল অ্যাডমিশন ইংলিশ গ্রামার ফাউন্ডেশন কোর্সে তারা ভর্তি হয়েছেন। সুতরাং আপনিও এর সদস্য হন, ভালো কিছুই হবে ইনশাল্লাহ। ইংলিশের স্কিল তৈরি করেন, সারা জীবনের জন্য একটা সম্পদ। আপনার সব কিছু হাতিয়ে নিয়ে যাবে, কিন্তু আপনার যে স্কিল এটা কেউ নিতে পারবে না, এটা মাথায় রাখবেন। নিউ ব্যাচ কবে থেকে শুরু হবে আমরা গ্রুপে বলে দিব। হ্যাঁ, আমরা যে সিক্রেট গ্রুপে আপনাকে অ্যাড দিব, ওই সিক্রেট গ্রুপের মধ্যে আপনাকে বলে দিব আমরা কবে নিউ ব্যাচ চালু করব এবং কখন থেকে আমরা নিব। ঠিক আছে, এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই।